হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে আমি আবার চলে এসেছি তোমাদের পাঠ্য ক্লাস 8-এর আশাপূর্ণা দেবী রচিত এই গদ্যাংশটি কী করে বুঝবো। তো তোমরা যারা আগে আমার ভিডিওগুলো পাওনি, অনেক ভিডিও আমি আগে করেছি, সেগুলো যারা পাওনি তারা অবশ্যই দেখে নিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে পরবর্তী আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আমি কী করে বুঝবো এটি গদ্যটি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে লাইন বাই লাইন এখন বোঝাবো, তোমরা আমার সঙ্গে থাকো। চলো, তো আমি চলে এসেছি 100 পাতায়। চলে এসো, যে সবুজ অংশটা আশাপূর্ণা দেবী কবি পরিচিতি, সেটাতে চলে এসো। আশাপূর্ণা দেবীর জন্ম হয়েছিল 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখিকা। জন্ম কলকাতায়, স্কুল কলেজে পড়ার তেমন সুযোগই ঘটেনি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা, পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প, ছোটদের জন্য অজস্র বই লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, লতা বকুল কথা, অগ্নিপরীক্ষা, সাগর শুকায়ে যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। তার রচিত কটি গ্রন্থ আছে? 63টি, বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তিনি অনেকগুলি পুরস্কার পেয়েছেন: রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, লীলা পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ডি.লিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছে। তাহলে তার উপন্যাসগুলোর নাম দেখো: প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। এগুলো কিন্তু সব নারী ঘটিত চরিত্র, নারী ঘটিত মেয়েদের নিয়ে, জীবনী নিয়েই রচনা। তা আশাপূর্ণা দেবী অনেক নারীদের নিয়েও তার তখনকার সমাজ সংস্কার, কুসংস্কার কেমন ঘটতে ছিল সেসব নিয়েও অনেক উপন্যাস রচনা করে এখনও স্মরণীয় হয়ে আছেন। তাহলে এখানে লেখিকার যে দেওয়া আছে বিস্তারিতভাবে, সেটা নিয়েই দুটো কোশ্চেন আছে। দেখো, 1-1 আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো। অনেকগুলি আছে, তোমরা দিয়ে দিবে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এগুলো। আর পূর্ণবাক্যে তো আমি আগেই বলে দিয়েছি, লাইনটা তুলে পূর্ণবাক্যে উত্তর লিখবে। আশাপূর্ণা দেবী তার সাহিত্যকৃতির জন্য কোন কোন বিশেষ পুরস্কার লাভ করেন? তোমরা লিখবে আশাপূর্ণা দেবী তার সাহিত্য কৃতির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার, লীলা পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার ইত্যাদি লাভ করেন। তো চলো এবার বিস্তারিতভাবে গল্পটির কাছে চলে যাই। দেখো কি করে বুঝবো। 6 বছরের বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামলো। রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে, সেটিও নেহাত রোগা নয়। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে বাবা, রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে? দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বলেন, কি খোকা, চিনতে পারছো? বুকু দুই কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয়। তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে। তাহলে এখানে দেখো 6 বছরের বুকু। তাহলে বুকু যে চরিত্রটা আমরা পেলাম, প্রথম চরিত্র বুকু। বুকু বলে একটি ছেলে, তার বয়স কত? 6 বছর। সে কোথায় খেলছিল? বাড়ির রোয়াকে, বাইরের রোয়াকে, বাইরের বারান্দায়। রোয়াক মানে বারান্দায় বসে খেলা করছিল। বাড়ির সামনে তখন একটি রিক্সা গাড়ি থামলো। রিক্সা গাড়ি দেখেছো তোমরা সবাই। সেই রিক্সা গাড়ি থেকে কি হলো, দুটি বেজায় মোটাসোটা ভদ্র মহিলা নামলেন আর একজন একটা ছোট ছেলে, বুকুর মতো বয়সের, কিন্তু সেও রোগা নয়, সেও বেশ মোটা। বুকু খেলছিল তখন। খেলতে খেলতে অবাক হয়ে তাকিয়ে দেখে যে রিক্সাটা ওখানেই থামলো। বলে তাকিয়ে এবার দেখছে, আরে বাবা, এই রিক্সার মধ্যে, অতটুকু জায়গার মধ্যে, রিক্সার মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে?
দুটি মহিলার মধ্যে একটি মহিলা তাড়াতাড়ি রোয়াকে উঠে গেলেন বুকুর কাছে, একগাল হেসে নিয়ে বুকুকে জিজ্ঞেস করছেন, কি খোকা চিনতে পারছো? বুকুকে বলছে। বুকু তো তখন কি করছে বলো তো, দুই কোমরে মানে দুই দিকে হাত দিয়ে ওদের দিকে তাকিয়ে বেশ গম্ভীর হয়ে তলিয়ে ভাবলো, মানে বলছে কি কেমন দেখেছি না দেখিনি এরকম করে ভাবছে। তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলাম, ঘড়ির কাঁটা যেমন নড়ে না সেই রকম দুই দিকে মাথা নাড়ছে, এদিকে ওইদিকে এদিকে ওইদিকে এরকম করে, মানে না আমার মনে পড়ছে না। মহিলা দুটি ওর ধরন দেখে হেসেই খুন, ওই যে ঘড়ির পেন্ডুলামের মতো মাথা নাড়ছে মহিলা দুটি, যে বেজায় মহিলা দুটি এসছিল রিক্সা করে, তারা ওর ধরন দেখে হেসেই খুন, হাসছে খুব। একজন বলেন, আহা আমরা এসেছিলাম সেই কবে, ওর মনে থাকবে কি করে? একজন, ওই দুটো মহিলার মধ্যে একজন বললেন, আহা আমরা তো অনেক দিন আগে এসেছিলাম, ওর মনে থাকবে কি করে? বুকু বিজ্ঞের মতো মানে একদম বুদ্ধিমানের মতো, বুকু বিজ্ঞের মতো বলে, তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা, এত মোটা কাউকে দেখিনি কখনো। বুকু বুদ্ধিমানের মতো বলে উঠছে যে হ্যাঁ তখন বোধহয় আপনারা এত মোটাই ছিলেন না, আমি এত মোটা কাউকে দেখিইনি কখনো, কখনো মানে কখনো। শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল, আর একজন কিন্তু হেসে ওঠেন, খুব খুব করে হাসতে হাসতে বলেন, নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে, তা তোমার মা বাড়ি আছেন তো খোকা? দুজন ওই মহিলা, মোটাসোটা মহিলা, দুজনের মধ্যে একজনের মুখ গম্ভীর হয়ে উঠলো, মানে আপনাদের মতো এত মোটা মানুষ আমি দেখিইনি কখনো, যখন বলেছে তখন একজন গম্ভীর হয়ে উঠলো আর একজন হেসে ওঠেন, মানে ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য খুব খুব করে হাসতে হাসতে বলছেন যে নির্মলার ছেলেটি তো খুব মজার কথা বলে, তা তোমার মা আছেন বাড়িতে? তাহলে এখানে বোঝা গেল বুকুর মায়ের নাম কি, বুকুর মায়ের নাম হলো নির্মলা। বুকু এবার বলছে হ্যাঁ চলো, বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বুকু যখন বললো হ্যাঁ আমার মা আছে, তখন ওই মহিলা দুটি বলছে চলো, বলে বাড়ির মধ্যে এবার ঢুকলেন। শুধু ঢুকে পড়েন না, একেবারে বসেই পড়েন বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে, নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন, কই খোকা তোমার মা? শুধু ঢুকলেন না বাড়ির মধ্যে, একদম এসে বসে পড়লেন কোথায়, বাইরের ঘরের যেখানে ড্রয়িং রুম, সেই ঘরের মধ্যে হালকা হালকা দুটো বেতের চেয়ার ছিল, সেই চেয়ারের মধ্যে নিজেদের কায়দা করে ঢুকিয়ে নিল, মানে এত মোটা যে ওই বেতের চেয়ারে ওদেরকে ধরছে না, কায়দা করে ঠেসে হাঁপাতে হাঁপাতে বললেন, কই খোকা তোমার মা কই? মা মা তো সেই তিনতলার ছাদে রান্নাঘরে। মা মা তো সেই তিনতলার ছাদে রান্নাঘরে। এটা কে বললো? এটা বলছে বুকু। ওরে বাবা আটকে ওঠেন এরা, তিনতলায়? ওরে বাবা, মানে ওই দুই মহিলার মধ্যে আটকে, একজন বললেন ওরে বাবা, বলে আটকে ওঠেন তিনতলায়, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষে করো। বলছে তিনতলায়? বাপরে, তিনতলায় সিঁড়ি ভেঙে আমরা আর যেতে পারবো না। উফ, বাড়ি থেকে কি আজ বেরিয়েছি, বার 2-3 বাস বদল, সেসব অবধি রিক্সায় যাও দিকিন বাবা ছুটে, তিনতলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে, বলো গে উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন। বলছে ওরে বাবা রক্ষে করো, এই তিনতলায় আর যেতে পারবো না, কি গরম, বাড়ি থেকে কি আজ বেরিয়েছি, 2বার বাস বদল করেছি, তারপর রিক্সা করে তোমাদের বাড়ি এসেছি। তা যাও দিকিন বাবা, যাও দেখি বাবা, দিকিন মানে দেখি, তিনতলায় গিয়ে তোমার মাকে বলো গে যাও, উত্তরপাড়া থেকে। কোথা থেকে? তাহলে উত্তরপাড়া থেকে কে এসছেন? ছেনু মাসিরা। তাহলে একজনের নাম আমরা জানতে পারলাম, ছেনু মাসি এসেছেন। বুকু ছুটে ওপরে চলে যায়, এক ছুটে বুকু ওপরে চলে গেল ওর মাকে খবর দেওয়ার জন্য। ইত্যবসরে নতুন আসা ছেলেটি, যার নাম ডাম্বল, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কনুইয়ের ধাক্কায় উল্টেছে, টেবিল ঢাকাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে, টেবিলের ওপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে, একেবারে ঘরের ওদিককার দেওয়ালের রাখা আলমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। সাজানো গোছানো বইয়ের সারি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়েই, দূর ছাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ধাপের ওপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে।
ইত্যবসরে এই সময়েই যে নতুন আসা ছেলেটি, ওই দুটি ভদ্রমহিলা, মোটাসোটা ভদ্রমহিলার সঙ্গে একটা ছেলে ছিল, সেই ছেলেটির নাম ডাম্বল। চেয়ারে বসার বদলে কি করলো, একখানা চেয়ার কুনুইয়ের ধাক্কায় উল্টে দিয়েছে, তার কুনুই লাগিয়ে উল্টে দিল চেয়ারটাকে। টেবিল ঢাকাটা, টেবিল ক্লথ যেটা বলে, টেবিল ঢাকাটা কুচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের ওপরে যে খাতাপত্রগুলো ছিল সেগুলো এলোমেলো করে নিয়েছে। একেবারে ঘরের ওদিকে যে একটা আলমারি ছিল তার পাল্লা ধরে এমন টেনেছে, ওই আলমারির একটা পাল্লা ধরে এমন টেনেছে যে সেটা চাবি বন্ধ ছিল, তো পাল্লাটা চাবি দেওয়া ছিল, তাহলে এমন টেনেছে যে চাবি বন্ধ, কলটা বন্ধ অবস্থাতেই একদম খুলে বেরিয়ে এসছে পাল্লার সঙ্গে, তাহলে ভেঙে চলে এসছে। সাজানো গোছানো বইয়ের সাইড থেকে 3-4টে বই একসঙ্গে নামিয়েছে, তারপর বইগুলো উল্টে পাল্টে দেখেছে, তাতে ছবি নেই বলে, দূরছাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে দিয়েছে। অবশেষে কী করলো সে, অবশেষে জানালার ধাপের ওপর বসে পা দোলাতে শুরু করলো। ও কোথাও আর বসার জায়গা পেল না, জানালার ওপর বসে পড়লো। বুকু এসে বলল, মা আসছেন। বললেন যে, ও কি কাণ্ড করেছো তুমি, আলমারি ভেঙে বই নামিয়েছো? বুকু এবার বলছে যে মা আসছেন। তারপর এবার ওর দিকে তাকিয়েছে, ডাম্বলের দিকে নিয়ে ডাম্বলকে বলছে, ও কি তুমি কি কাণ্ড করেছো, আলমারি ভেঙে দিয়ে বইটই নামিয়ে দিয়েছো? ডাম্বল অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দেয়, ইস আলমারি ভেঙে। ডাম্বল এবার অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিটপিট করছে, তাকিয়ে উত্তর দিচ্ছে, ইস আমি আলমারি ভেঙেছি। পরের পেজে এসো। একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো, শুধু তো খুলেছি। ডাম্বল এবার বলছে বুকুকে, বাপরে আমি যেন গুড়িয়ে ছাতু করে ফেলেছি, আমি তো শুধু খুলেছি। বুকু জোর গলায় বলে, তা খুলেছই বা কেন? ও বই কার তা জানো? সেজো কাকার বই মাটিতে। বুকু এবার জোর গলায় বলছে, তা খুলেছো কেন? গুড়িয়ে ভাঙনি তো খুলেছো কেন? ও বই কার তুমি জানো? আমার সেজো কাকার বই মাটিতে ফেলেছো। বুকুর কথার ধরনে বোঝা যায় সেজো কাকা লোকটি বিশেষ মোলায়েম নয়। বুকু এমন করে বলল যে সেজো কাকার বই মাটিতে ফেলেছো, তার মানে বোঝা যাচ্ছে লোকটি খুব মোলায়েম, নরম নয়, রাগী। ডাম্বল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না, ঠোঁট উল্টে বলে, ভারী তো বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। ডাম্বল কিন্তু বুকুর কিছুই ভাবলো না, বুকু অত বকছে, ভয়ের ধারই ধরলো না। বলছে যে ভারী তো বই, হতচ্ছাড়া বই, একটাও ছবি নেই, কিছু নেই, আমাকে ভালোই লাগলো না বইটা দেখে, তাই আমি ফেলে দিয়েছি। বুকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কি জন্যে? ও কি ছোটদের বই? ও তো বড়দের বই। যেমন হাতির মতো চেহারা তোমার, তেমনই হাতির মতো বুদ্ধি। আচ্ছা আসুক না সেজো কাকা, মজা দেখিয়ে দেবেন, একেবারে পিঠের ছাল তুলবেন তোমার। বুকু এবার জোরে জোরে বলছে, গম্ভীরভাবে বলছে, রেগে বলছে, কি বলছে? ছবি থাকবে কেন? এটা কি ছোটদের বই? এটা বড়দের বই। তোমার যেমন চেহারা হাতির মতো, তেমনি তোমার হাতির মতোই বুদ্ধি। সত্যি সেজো কাকা আজ আসুক, তোমাকে একবার পিঠের ছাল তুলবেন তোমার, দেখবে। মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনুমাসি, অন্যটির নাম বেনুমাসি, এটা তোমাদের পরীক্ষায় থাকে, মহিলা দুটির নাম কি? তখন দুটো পাওয়া গেল, মহিলা দুটির নাম ছেনুমাসি, অন্যটির নাম বেনুমাসি। তারা কোথা থেকে এসছেন? আগের পাতায় আমরা দেখেছি উত্তরপাড়া থেকে। হ্যাঁ, কোশ্চেনগুলোর উত্তরও এখানে পেয়ে গেলে তোমরা। তারা চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিলেন। এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন, ডাম্বল বই তুলে রাখো, সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? মহিলা দুটি, ছেনুমাসি বেনুমাসি, খুব রেগে গেছে। তারা চোখ ড্যাব ড্যাব করছে, বুকুর কথা শুনছে। বুকু এত বকছে, ওদের বাড়ি এসছে আর বুকু এত কথা শোনাচ্ছে। রেগে গম গম করে ছেলেকে বলল, ডাম্বল বইগুলো সব তুলে রাখো, এটা নিজের বাড়ি নয়। এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুণ্ডুপাত করেন। এইটুকু বললেই যেন শাসন করা হয়ে গেল। এবার মনে মনে তারা বুকুর মুণ্ডুপাত করছেন, বুকুকে মনে মনে খুব গালাগালি করছে। কি অসভ্য ছেলে বাবা, কথা নয় তো, যেন ইটপাটকেল, ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এইবার ঘরে ঢোকেন বুকুর মা নির্মলা, আঁচলে ভিজে হাত মুছতে মুছতে। ঢোকা দেখে বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হৈ হৈ করে অভ্যর্থনা শুরু করে দেন, ও মা আমার কি ভাগ্যি, ছেনুমাসি বেনুমাসি যে এতদিনে বুঝি মনে পড়লো, আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। কি অসভ্য ছেলে। হ্যাঁ, ওরা দুজনে মুণ্ডুপাত করতে লাগলো, বেনুমাসি ছেনুমাসি, কথা নয় যেন ইটপাটকেল, নির্মলা কি যে ছেলেকে শিক্ষা দিয়েছে। এই মুহূর্তেই
বুকুর মা আঁচলে ভিজে হাত মুছতে মুছতে ঘরে ঢুকেন। নির্মলা তাকে দেখে বোঝাই যায় কাজে ব্যস্ত ছিল। ঘরে ঢুকেই সে হইচই শুরু করে, অভ্যর্থনা শুরু করলো, ও মা আমার কি ভাগ্যি, মানে ও মা আমার কি ভাগ্য, ছেনুমাসি বেনুমাসি বেড়াতে এসছে, এতদিনে বুঝি মনে পড়লো, আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে, সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে আমার হচ্ছে, কি বলবো, এত ভালো লাগছে ছেনুমাসি। নির্মলা বলেই যাচ্ছে, বুকুর মা বলেই যাচ্ছে, আমাকে কোথায় ভুলে গেছিলে, এতদিন পর মনে পড়লো, আমার কি আনন্দ হচ্ছে, তোমাদের কি বলবো ছেনুমাসি, খুব ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছে। বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন, বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে ওঠে, ও কি মা, এই মাত্র যে বললে বাবারে, শুনে গা জ্বলে গেল, অসময়ে লোকা বেড়াতে আসা ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে বলছো কেন? বুকুর মা যতক্ষণ বলছিল না কথাগুলো, যে আমার কি ভাগ্য, বেনুমাসি ছেনুমাসি আমাদের বাড়ি বেড়াতে এসছে, আমি তো ভুলে গেছিলাম, ভুলেই গেছো, কতদিন পর মনে পড়লো, এই এই কথাগুলো বলছিল। এবার বুকুর মার এই কথাগুলো যখন বুকুর মা বলছিল, তখন বুকু অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়েছিল। কেন তাকিয়েছিল বলো তো? যে ওর মা, ও যে বুকু যখন ডাকতে যায় বুকুর মাকে, হ্যাঁ, তখন বুকুর মা ওকে বলেছিল ভালো লাগে না কেন যে আসে। তাহলে বাচ্চা ছেলেদের সামনে যা কিছু বলা যায় তা সেগুলো কিন্তু সে সহজ মনে নেয়, যে মা ঠিকই বলছে, আর সবার কাছে সত্যি কথাটাই বলে দেয়। সে তখন বোঝে না যে কে কি ভাববে না ভাববে। তখন এবার ওর মাকে বলছে, ও মা, তুমি যে এইমাত্র বললে, আমি যখন তোমাকে বলতে গেলাম তখন যে আমাকে বললে বাবারে, শুনে গা জ্বলে গেল, অসময়ে বেড়াতে আসা ভালো লাগে না, আর এখন বলছো ভালো লাগছে। ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত, আন্ডারলাইন করো, দাগ দাও, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। এ কি সর্বনেশে ছেলে, এই কথাগুলো শুনে বুকুর মায়ের একদম মাথায় বজ্রাঘাত, যে কি সর্বনেশে ছেলে রে বাবা। তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে। এবার বলছে কি সর্বনেশের ছেলে, নির্মলা বলছে বুকুর মা, তিনি না হয় তার ছেলেকে বলেই ফেলেছেন দুটো কথা, যে এই সময় বেড়াতে এলো, কি অসময়ে ভালো লাগে না, তাহলে হাটে হাড়ি ভেঙে দিবে, মানে সবার সামনে বলে দেবে। ওদিকে ছেনু বেনু দুই বোনের দুগুণে 4টি চোখ কপালে উঠে গেছে। এই কথা শুনে, যে তুমি তো বলেছিলে ভালো লাগে না, এখন বলছো ভালো লাগছে, এই কথা শুনে ছেনু আর বেনু দুই বোনের 4টে চোখ, ওর দুটো 4টে চোখ কপালে উঠে গেল। তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বঞ্জিটির সঙ্গে দেখা করতে, আর তার কাছে কিনা এই অভ্যর্থনা। এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে, তা তো আর এনারা জানেন না, সে কথা অবশ্যই ফাঁস করেন না বুকুর মা। ছেলের কথার ওপর ঝাপটা মেরে বলেন, কি শুনতে কি শুনি শতভাগা ছেলে, যা হয় বললেই হলো। বেনু আর ছেনুর দুগুণে 4টে চোখ একদম কপালে উঠে গেছে। তারা সেই সকাল থেকে কত কষ্ট করে উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছুটে এসছে, কার কাছে? তার পাতানো বঞ্জিটির কাছে দেখা করতে। তার নির্মলা হচ্ছে বঞ্জিটির সঙ্গে দেখা করতে এসছে, আর এদিকে এই অভ্যর্থনা এই করছে ও বুকুর মা। এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে, সেটা তো আর বুকুর মা বললো না। তখন সেই বুকুর মা ছেলের কথার ঝাপটা মেরে বললেন, কি শুনতে কি শুনেছিস, যা তা বললেই হলো। ছেনুমাসি চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন, আহা, তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। ছেনুমাসি এবার চালতা দুটো মোটা মোটা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে এবার বলছে, তা ছেলেকে বকছো কেন নির্মলা? আমরা সত্যিই অসময়ে এসে খুব ক্ষতি করে দিলাম তোমাদের। বুকুর মা ব্যাকুল হয়ে বলেন, কিচ্ছু না মাসিমা, এ সময়ে কোনো কাজ থাকে না আমার, এখন বিকেলবেলায় আবার এত কি কাজ? বুকুর মা ব্যাকুল হয়ে বলছে, না 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 মাসিমা, এই সময় কাজই থাকে না, বিকেলবেলায় আমার এত কি কাজ বলো তো, এ সময় আমি ফাঁকাই থাকি। কিন্তু বুকু শেষ করতে দেয় না, টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই। বুকু কিন্তু শেষ করতে দেয় না, টপ করে ওর মাকে তখন বলে ওঠে, বাহ, কাজ নেই, এখনই তো গাদা গাদা
এখনই তো গাদা গাদা কাজ, সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না। আচ্ছা এখনই তো কাজ, তুমি বিকেলবেলায় কাজ নেই বলছো, সিনেমার টিকিট কাটা হয়েছে আমাদের, বাবা এলেই চলে যাব, তাড়াতাড়ি তুমি রুটি টুটি সব করে নেবে। এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। বুকু যে এত তাড়াতাড়ি কথা বলে যে তাকে চোখ টিপে কিছু একটা বলবে, কথার মাঝখানে তাকে থামানোই যাবে না। এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মোলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে? এরপর যদি বুকুর মা তার কালো ছেলের কান লাল করে টেপে ধরেন, তাহলে তার মাকে দোষ দেওয়া যাবে? যাবে না। তাহলে ওর মা কত অপমানিত হলো, ছেলের সামনে ওই কথাটা বলে দিয়েছে, ছেলে এখানে ফাঁস করে দিল। কান মোলে দিয়ে ধমক দেন, যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছে নাকি আজকে? সত্যি এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যাই। তোমরাই বলো ছেনুমাসি, কেবল বানিয়ে বানিয়ে কথা বলে। কান মোলে দিয়ে তার মা, বুকুর মা বুকুকে কান মোলে দিলেন, যা বেরো লক্ষ্মী ছাড়া ছেলে, হতভাগা ছেলে, তোকে কি আজ ভূতে পেয়েছে? তুই কি আবল তাবল বকছিস? তোকে আছাড় মারবো, তবে আমার রাগ যাবে। তোমরাই বলো ছেনুমাসি, কেবল বানিয়ে বানিয়েই কথা বলে। বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন। ও মা, ডাম্বল যে এত দেখিনি এতক্ষণ, এত বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। বেনুমাসি, তোমার এই ছেলেটিই বোধহয় সবচেয়ে ফর্সা, তাই না? বুকুকে পাঠিয়ে দিল, বুকু চলে গেল, তাড়িয়ে দিল ওকে, বুকু চলে গেল। এবার বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন। তাহলে বুকুর কথাগুলো ঢাকবার জন্য এবার ডাম্বলকে খুব আহামরি সুন্দর বলতে লাগলো নির্মলা। ওহো মা, ডাম্বলকে আমি এতক্ষণ দেখিনি, কি সুন্দর, এত সুন্দর চেহারা হয়েছে। বেনুমাসি, তোমার এই ছেলেটিই বোধহয় সব থেকে ফর্সা, তাই না? একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা, বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম, তাছাড়া আবার নিজের ছেলের বেয়াড়া কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে, নইলে সত্যি কিছু আর ডাম্বল আহামরি ফর্সা নয়। এটা নিয়মই সমাজের। দেখো, কোনো ছেলেকে কি বলা যায়, একটা কালো ছেলে বসে আছে, ওর মায়ের সঙ্গে বসে আছে, তুমি আছো, কিন্তু তাকে কি বলা যায়, এ মা আপনার ছেলেটা তো খুব কালো, এসব বলা যায়? বলা যায় না। তাহলে সে বলা যায় হ্যাঁ ছেলেটা তো ভালোই, ঠিকই আছে, খুব তো কালো না, ফর্সাই তো, এরকম করে আমরা বলি। আবার বিচ্ছু ছেলেকে, দুরন্ত ছেলেদেরকে সোনা ছেলে অনেকে বলে। তাই বুকুর মা যখন এইসব বলতে লাগলো, তাছাড়া আর নিজের ছেলে যখন বুকু আজে বাজে কথাগুলো বলে দিল, বেয়াড়া কথাগুলো, যে সত্যি কথাগুলো, বুকুর মা তখন সত্যিই ওই বলেছিল যে সিনেমা দেখতে যাবো আর এখন লোক এসছে, ভালো লাগে না। এই যে এই বেয়াড়া কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি বেশি করে ডাম্বলকে ভালো আহামরি বলতে লাগলো, সুন্দর ছেলে বলতে লাগলো। কিন্তু ডাম্বল আর আহামরি বেশি ফর্সা নয়। বেনুমাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন, তাহলে সবার মাই কিন্তু খুশি হয় নিজের ছেলেকে যদি কেউ ভালো বলে, নিজের ছেলের কেউ প্রশংসা করে, তখন বেনুমাসি একবারে প্রসন্ন হয়ে বলেন, মানে খুব সুন্দর হেসে হেসে এবার বলেন, না ডাম্বলও ছেলেবেলায় এরকম ছিল, এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে। বলছে না, ডাম্বল ছেলেবেলায় এরকম ছিল, তা রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে, আরও ফর্সা ছিল, তা তোমার বুকুও তো এখন কালো হয়ে গেছে। আমার বুকু তো কালোই ছিল। তারপর ডাম্বল বাবু, কি পড়তে পড়তে শিখলে, স্কুলে ভর্তি হয়েছো নাকি? বলছে আমার বুকু তো কালোই ছিল, ডাম্বল ভালোই ফর্সা আছে, বুকু কালোই থাকবে। তারপর ডাম্বল বাবু, তুমি কি করছো এখন, পড়ছো নাকি? বেনুমাসি কি বলতে যাচ্ছিলেন, ডাম্বল তড়বড় করে বলে ওঠেন, কাঁচকলা, স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবাটি তো হাড়কেপন মানে হাড়কিপটে। বেনুমাসি কি বলতে যাচ্ছিল, কিন্তু ডাম্বলও তড়বড় করে বলে উঠল, বাবা স্কুলে ভর্তি করবে আমাকে, আমার বাবা যা হাড়কিপটে, আমার বাবা যা হাড়কেপন, 7 বছরের স্কুলের ছেলের বেতন 7 টাকা, পারবো না দিতে, পরে দরকার নেই, চাষবাস করে খাবে, এই সব বলেছে আমার বাবা, জানো। এবারে বেনুমাসির মুখ চুন, এতক্ষণ নির্মলার মুখ চুন হচ্ছিল, এবার কার মুখ চুন হলো? বেনুমাসির মুখ চুন হয়ে গেল, সত্যি কথাটা বলে দিল। ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান, এটাই হলো সত্যি কথা। তাহলে ছোট বাচ্চাদের সামনে তুমি যাই বলবে, তারা তাই সেটা শিখবে আর তাই বলবে। ওরা তো আর জানে না
মা সত্যি কথা বলছে, মা এটা কি বলছে, যা মার মুখের কথা যা শিখবে তাই তারা বলবে। তাহলে প্রথম বাচ্চাদের প্রথম স্কুল কিন্তু হচ্ছে মা আর পরিবার। তাহলে মার কাছে, পরিবারের কাছে যা শিখবে তাই সবার সামনে বলে বেড়াবে। তাহলে ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান এবার বেনু মাসি। ছোট বোনকে সামলাতে ছেনু মাসি হি হি করে হেসে ওঠেন, তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু, শুনলেই হাসি পাই। বাবা, ছেলের মুখে যেন খই ফুটছে। বলছে এবার ছোট বোন মানে বেনুর মুখ চুন হয়ে গেছে দেখে ছেনু মাসি এবার বলে ওঠেন, তোর ছেলেটা তো খুব পাকা পাকা কথা বলছে রে বেনু, শুনলেই খুব হাসি পায়, যেন মুখে খই ফুটছে। যেমন আমরা বলি না, ছোটো বাচ্চারা ছোটো প্রথম যখন কথা শেখে তখন খুব কথা বলে, তখন আমরা বলি খই ফুটছে, সেই রকম। আর ডাম্বল আহামরি একটা ছোট্ট অতটুকু বাচ্চা নয় যে তার মুখে খই ফুটবে, মানে ওই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য ছেনু মাসি এইটা বলল। নিত্যবসরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠেছেন। তিনি বললেন, আজকালকার সব ছেলেই ওই রকম দিদি। এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু ডাম্বল বই দুখানায় একটু দেবার জন্য কীরকম শাসালে, বলে কি না যেমন হাতির মতো দেখতে তেমনই হাতির মতো বুদ্ধি, সেজো কাকা তোমার পিঠের ছাল তুলবেন, এইসব টেনে টেনে হাসতে থাকেন বেনু মাসি। এবার ছেনু মাসি যেমন ওই ব্যাপারটাকে সামলালো, তখনই তো ধাতস্থ হয়ে উঠলো বেনু মাসি। সেও তখন বলে উঠলো, আজকালকার ছেলেদের তো আর সামলানো যায় না। দেখলে না, যখন নির্মলার ছেলে বুকু ডাম্বল বই নামালো আলমারি থেকে, তখন ডাম্বলকে কি বলল, যেমন হাতির মতো তুমি দেখতে তেমনি হাতির মতোই বুদ্ধি, তাহলে সেজো কাকা আসুক তোমার পিঠের ছাল তুলে দিবেন, এইসব কথা বলতে বলতে টেনে টেনে বেনু মাসি হাসতে লাগলো। শুনে তো বুকুর মার আক্কেল গুরুম হয়ে গেল শুনে, যে এই বলেছে হাতির মতো বুদ্ধি হাতির মতো দেখতে, হঠাৎ আজ কি হলো ছেলেটার, সত্যি ভূতে টুতে পেল না কি, কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না। কি আর করেন, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন, সত্যি এই ছেলেকে নিয়ে আমাদের কি জ্বালাই হয়েছে ছেনু মাসি, হাড় ভাজা ভাজা হয়ে গেল, যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে, কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি। শুনে বুকুর মার আক্কেল গুরুম বলল, কী হলো এই ছেলেটার, আজকে কি সত্যি ওকে ভূতে পেয়েছে? এরকম তো অদ্ভুত আচরণ সে করে না, কি করে? প্রায় কেঁদে কেঁদে বলে, সত্যি কি করব বলো মাসি, কি জ্বালাই যে হয়েছে আমার হাড় ভাজা ভাজা হয়ে গেল এই ছেলেকে নিয়ে, আর যত বড় হচ্ছে ততই যেন কেমন হয়ে যাচ্ছে, কি জানি পাগলা টাগলা হবে নাকি। পাগলা বললে যদি দোষ খণ্ডাই, নিজের ছেলেকে পাগল বলতেও তার বাঁধে না, তাহলে পাগলা বললে যদি দোষ খণ্ডাই, ওই দোষগুলো কাটানো যায়, আগেকার দোষগুলো, যে সে কেন এলো, আমাকে এই সময় লোক ভালো লাগে না, ওই কথাটা। ছেনু মাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তারা বিশ্বাস করবেন, মনে মনে ভাবেন মোটেই তা নয়, বরং পাগল বানাতে পারে লোককে। ছেনু মাসিরা অত পাগলা নয়, অত বোকা নয় যে ছেলেকে পাগল বলছে ও আর তাই ওরা বিশ্বাস করবে, মনে মনে ভাবেন তোমার ছেলে পাগলা হবে না, লোককে পাগল করে দিতে পারবে। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনে চমকে ওঠেন, আর কিছু নয়, শেল্ফের ওপর থেকে টেবিল ল্যাম্পটাকে ভেঙে ফেলে শেষ করেছে ডাম্বল। হঠাৎ একটা কি শব্দ হলো, হুড়মুড় ঝনঝন শব্দ, তিনজনে চমকে তাকালো, বেনু মাসি, ছেনু মাসি আর নির্মলা। কিন্তু কিছু নয়, শেল্ফের ওপরে যে একটা টেবিল ল্যাম্প ছিল, হ্যাঁ, সেটা ভেঙে দিয়েছে ডাম্বল। এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রবৃদ্ধ হবার পালা। কিন্তু বুকুর মা হ্যাঁ হ্যাঁ করে ওঠেন, আহা আহা, যাক বেনু মাসি, ছেলেকে আর বকতে হবে না, ছোট ছেলে দুরন্ত হবে না, একটু মাটির পুতুলের মতন চুপ করে থাকবে, ছটপটে ছেলেই আমার ভালো লাগে। এবার বেনু মাসি ছেনু মাসি একদম অপ্রবৃদ্ধ, একদম প্রস্তুত হয়ে গেছে, আমার ছেলে ওর দামি টেবিল ল্যাম্পটা ভেঙে ফেলেছে। কিন্তু বুকুর মা ব্যাপারটাকে স্বাভাবিক করে দিল, বলছে হ্যাঁ হ্যাঁ করে ওঠেন, কী বলছো বেনু মাসি, ওকে আর বকো না, ছেলেটা দুরন্ত হবে না, এখনকার ছেলে তো এরকমই হবে, দুরন্ত হবে না তো মাটির পুতুলের মতো চুপচাপ বসে থাকবে, আমার ছটপটেই ছেলের ভালো লাগে, থাক যা হওয়ার হয়ে গেছে। কাঁচ কুড়োতে বুকুর মা আরও বলেন, যে ছেলেরা ছোটোবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়, মানে এমন তেল দিচ্ছে এখন দেখো দেখি।
যে বলছে কাঁচ কুড়োচ্ছে টেবিল ল্যাম্পের, তারপর বলছে যে ছেলেরা ছোটোবেলায় দুরন্ত হয় তারাই কিন্তু বড় হয়ে কোনো মহাপুরুষ হয়, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এইরকম হয়। তার ওর মাকে খুব ওপরে উঠিয়ে দিচ্ছে, মানে বেনুমাসিকে ছেলের সম্বন্ধে দোষ ঢাকার জন্য। তারপর গল্প চলে যত সব মেয়েলি গল্প আর কি, কবে মেয়ের বিয়ে হলো, কাদের বউয়ের কী কী গয়না হলো, শাড়ির আজকাল কীরকম জলের দর হয়ে গেছে, ছেনুমাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে, বুকুর মা রাখছেন না কেন এই বেলা, এইসব আলোচনা। তারপর সব মেয়েলি মেয়েদের যেমন গল্প, শাড়ি কেনা, গয়না কেনা, আজকাল তো শাড়ির খুব দাম কমে গেছে, ছেনু আমরা তো আলমারি ভর্তি করে নিয়েছি তুমি কেন করছো না, এইসব আলোচনা। গল্প থামাতে হয় বুকু আর বুকুর সেজ খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া, নিমকি। গল্প থামাতে হয়, ওই মেয়েলি গল্পগুলো চলছিল, গল্পটা থামাতে হয় কেন, বুকু আর বুকুর সেজ খুড়িমা দুজনে মিলে ওদের চা আর জল খাওয়ার জন্য নিয়ে আসছে। কী কী নিয়ে এসছে দেখো, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া, নিমকি। তাহলে প্রশ্নতে আছে তাদের জন্য কি খাবার নিয়ে আসলো, তারা অতিথিকে কি কি খাবার খেলো, এই কোশ্চেনটা আসছে। তখন তোমরা বলবে বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া, নিমকি। ছেনুমাসিরা খাবো না করেন, অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করেছেন, এইভাবে খেয়ে ফেলেনও সব। ডাম্বল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে রেকাবির রস চাটে বসে বসে। ছেনুমাসিরা বললো খাবো না, কিন্তু যেন কিছু একটা কষ্টকর কাজ করছেন বলে এই ভেবে তারা সব খেয়েও ফেলেন, কষ্ট করে খেয়ে ফেলেন। ডাম্বল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলেছে, এবার কি করছে, রেকাবির রস চাটছে, বাটির যে রস আছে সেই রসটা বসে বসে চাটছে। বুকুর মা বলেন, এই বুকু তোর বাবা এসেছেন অফিস থেকে, বলগে যা মাসিমারা এসেছেন। বুকুর মা এবার বলছে বুকুকে, বুকু যা তোর বাবা বোধহয় অফিস থেকে চলে এসছে, অফিস, বলগে যা মাসিমারা এসেছেন। হ্যাঁ বাবা খুব জানেন, সেই জন্যেই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন, বললেন খুব যা হোক, ছেনুমাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না, আমাদের সিনেমার টিকিটগুলো পচবার জন্য বেছে বেছে আজই আসতে হলো। বুকুর মার কথাটা বলা ভুলই হলো মনে হচ্ছে, যখন বলল তোর বাবাকে ডেকে আর মাসিমারা এসছে, তখন বুকু কী বলছে জানো, বুকু বলছে যে তা বাবা তো খুব ভালো করেই জানেন, ছোটে মোটে লাল হয়ে বসে আছেন, দেখো যাও। বললেন যে খুব ভালো বেছে বেছে আজকের দিনেই আসতে পেরেছেন ছেনুমাসিরা, আর দিন পেলেন না, আমাদের সিনেমার টিকিটগুলো পচে যাবে, আর বেছে বেছে আজকের দিনেই আসতে হলো তাদের। হাই হাই কি করবেন বুকুর মা, এই যে কথাগুলো বলছে, তাহলে বেনুমাসি ছেনুমাসি আর কোথায় যায়, এতক্ষণ তো নির্মলার কথাটা বলেছিল, এবার তার বাবার কথাগুলোও সে বলে ফেললো, তাহলে তাদের আর লজ্জার অবস্থা মুখ ঢাকাবার জন্য এক্ষুনি ছুটে পালিয়ে যেতে ইচ্ছে হচ্ছে বেনুমাসিদের, কি করবে, হাই হাই কি করবেন বুকুর মা, ছেলেকে চড় কষাবেন, নিজেরই গালে মুখে চড়াবেন, এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু, আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের। হাই হাই বুকু কী করলো, এখন ছেলেকে মারবেন না নিজের গালে দু চড় বসাবেন, কি আর করবেন, বুকু কেন এত শত্রুতা করছে তার সঙ্গে, আর কি বলে মুখ রক্ষা করবেন, এতক্ষণ তো পরিস্থিতিটা সামাল দিল, তাকে কালো ছেলেকে সাদা বলল, ফর্সা বলল, তারপর টেবিল ল্যাম্পটা ভেঙে দিয়েছে তবুও তাকে বলল এই ছেলে মহাপুরুষ হয়ে বড় হলে, তারপর বলছে তোমার ছেলেটা এইটাই সব থেকে পরিষ্কার, বুকু খুব ভালো ছেলে, এই যে এইসব বলে ব্যাপারটাকে সামাল দিয়েছিল। তারপর যখন বাবার কথাগুলো বলে ফেললো বুকু, তখন আর মা কি করবেন ভেবে পান না, শুধু মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয়, ছেলের হাড় একঠাই মাস একঠাই করে ছাড়বেন, শুধু মনে মনে ভাবলো যে এরা মাসিরা উঠে যাক, তখন তোকে দেখাচ্ছি মজা, একদিকে হাড় আর একদিকে মাছ আমি তোর করবো, তবে ছাড়বো, মাছ হাড় মানে হাড় আর মাছ মানে মাংস, তো একদিকে করে ছাড়বো আমি, তবে দাঁড়া। পরের পেজে এসো, শুধু হাত দিয়ে পেরে উঠবেন না, লাঠি ছোটা ধরবেন। ছেনুমাসিরা বিশ্বম্বর মূর্তিতে বলেন, আচ্ছা তাহলে উঠি নির্মলা, তোমার অনেক ক্ষতি করে গেলাম। এবার তিনি শুধু হাতে মারবেন, বুকুর মা বুকুকে হাতে মারবেন না লাঠি দিয়ে পেটাবেন,
ছেনু মাসিরা একদম খুব সাংঘাতিক মূর্তি ধারণ করে বললেন, আজ উঠি নির্মলা, আর তোমার অনেক কাজের ক্ষতি করে গেলাম। বুকুর মা কোন মুখে এবার বলবেন আবার একদিন এসো ছেনু মাসি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো। ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে, আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস। বুকু বুক টান করে বলে, নিশ্চয়। কোন স্কুল? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? সে অনেক, সব মিলিয়ে 7-8টা। বাব্বা, আর কত দেরি করবে তোমরা? যাও এবার। বুকুর মার কি বলবে? বলবে যে আবার এসো ছেনু মাসি? কোন মুখে বলবে? সে শুধু বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। ডাম্বল জুতোর মধ্যে পা গলাচ্ছিল। এর মধ্যে বুকুকে বলে উঠলো যে আমাকে তো খুব বলছিলি, তো তুই স্কুলে ভর্তি হয়েছিস? বুকু তখন নিজের বুকটা টান করে বলে, নিশ্চয়। ডাম্বল বলে, কোন স্কুল? বুকু বলে, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটার নাম মনে রাখবে। কখানা বই রে? ডাম্বল বলছে। বুকু বলছে, সে অনেক, সব মিলে 7-8টা। তা তুমি আর কতক্ষণ দেরি করবে? যাও তোমরা। তাই বলে উঠলো বুকু। হয়ে গেল যে এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন। এবার বলছে, যাও তোমরা, অনেক রাত্রি হয়ে গেল। মা এখন কখন রান্না করবে আর কখনই বা তোমার নিন্দে করবে? নিন্দে? ছেনু মাসিরা শুধু হার্টফেল করতে বাকি রাখেন। আর বুকুর মা, তার মুখ দেখে মনে হয় হার্টফেল করেছেনই বুঝিবার। এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে বলে, নিন্দে কেন রে? নিন্দে কিসের? মা এবার কখন রান্না করবে, কখন এবার তোমাদের নিন্দে করবে যখন বললো, তখন এবার নিন্দে? ছেনু মাসিরা শুধু হার্টফেল করতে বাকি রাখেন। মানে মনে হচ্ছে হার্টফেলই করে দেবেন, যে এবার নিন্দে করবে আমাদের, আমরা এলাম বলে আমাদের নিন্দে করতে হবে। আর বুকুর মার কী অবস্থা? বুকুর মার মুখ দেখে মনে হয় যেন তিনি হার্টফেলই করে দিয়েছেন, একদম স্থির হয়ে গেছেন, স্ট্যাচু। এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে বলে, নিন্দে কেন রে? নিন্দে নিন্দে কিসের করবে? বাহ, নিন্দে করা হবে না? বুকু যেন অবাক হয়ে গিয়েছে। এইভাবে বলে, বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের? বলতে হবে না ছেলেটা কি অসভ্য, হ্যাংলা, মাসিরা কি অহংকারী। তো তো এসে তো মাথা কিনলেন, শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল। তাছাড়া বলছে নিন্দে কেন? এবার বুকু বলছে, নিন্দে করবে না? নিন্দে তো করবে, এটাই তো নিয়ম, সবাই নিন্দে করে। বুকু অবাক হয়ে বলছে, যারা বেড়াতে আসার পরে যখন চলে যায় তখন নিন্দে শুরু করে সবাই। বলবে ছেলেটা কি অসভ্য, তারপর মাসিরা কি অহংকারী, শুধু শুধু এলেন, আমার এত টাকা খরচ হয়ে গেল। তাছাড়া এই যে আমাদের একটা স্বাভাবিক নিয়মই আছে, পিঠ পিছে, মানে সামনাসামনি বলবে না, পিছন দিকে তার নিন্দে করবে। এই অভ্যেসটাই চলে আসছে অনেক বাড়িতে কেন বলবো, প্রায়ই বাড়িতে এরকম হয় যে অতিথি আসলে তারপর তাকে নিয়ে একটু যদি কেউ ভালোভাবে আসে, বাপরে কত স্টাইল, কত এরকম করে এসছে, হ্যাঁ, তারপরে গাড়িতে করে এলো, আগে কেমন ছিল, এখন একটু বড় লোক হয়েছে, এই যে তখন বোঝে না বাবা মারা যে একটা বাচ্চাটা আছে, সেও এই কথাগুলো শুনবে, সেও তার মনের অনুভূতিটা কী হবে এগুলো বোঝে না। তাই বুকুর মাও এরকম করে কথা বলে, বুকু শুনেছে, তাই বলছে হ্যাঁ নিন্দে তো করবেই, নিন্দে তো করে, এটাই তো নিয়ম। অতিথিরা আসলে, তার বেড়াতে আসার পর যখন চলে যায় তখন তার নিন্দে করা শুরু করে। বুকু এত তাড়াতাড়ি কথা বলবে, ধরলে কথা থামাই কে? যা বলবার সবই বলে নেয় সে, তবু ওর তাছাড়া কে থামিয়েবেন? ছেনু মাসি বলেন, বলো বাবা, প্রাণ ভুলে বলো, বলে গটগট করে চলে যান পিছন পিছন বেনু মাসি আর ডাম্বল। বুকু এত তাড়াতাড়ি এই কথাগুলো বলছে, তাকে থামানোই যাচ্ছে না, যা বলবার সবই বলে দিচ্ছে, ওর মা থামাতেই পাচ্ছে না। তখন কি করলো, কে থামিয়ে ছেনু মাসি বলছেন, বলো বাবা বলো, প্রাণ ভরে বলো, আমি আর পাচ্ছি না আমরা, বলে গটগট করে চলে যান। আর তার পিছন পিছন যায় বেনু মাসি আর ডাম্বল। ওরা চলে গেল। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙাতে। ওরা যখনই চলে গেল তার পরেই বুকুর মা একবার রণচণ্ডী মূর্তি ধারণ করে, ছবিতে দেখতে পাচ্ছ, বুকুকে বকছে, তার মা তাকে ঠ্যাঙাতে শুরু করে, মারতে শুরু করে। ঠ্যাঙান আর চেঁচান, বল শয়তান ছেলে, কেন ওরকম কথা বললি? বল বল শিগগির, মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ। তুই চুপ করে আছিস কেন? সব বললি, যতক্ষণ না বলবি মার থামাবো না আমি। লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর, লোকের সামনে আমার মুখে চুনকালি। এবার ওর মা বলছে, বল শয়তান ছেলে, কেন বললি ওরকম, বল।
তোকে সিক্রেট বলতেই হবে, বল, তোকে মেরে মেরে আমি আজকে মেরেই ফেলবো। চুপ করে আছিস কেন এখন? বল বল, যতক্ষণ না বলবি আমি তোকে মার থামাবোই না, তুই বল। লক্ষ্মী ছাড়া বাঁদর ছেলে, লোকের সামনে আমার মুখে চুনকালি দিয়ে দিলি। গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির। কি হলো কি? ছেলেটাকে বেধড়ক পিটোচ্ছ কেন? ওর বাবা চলে এলো, বুকুর বাবা। এবার বুকুর বাবা বলছে, কি হলো, কেন ওকে মারছো? পিটবো না? বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন, পিটিয়ে ওকে তক্তা করব আমি। জানো ও কি করেছে আজ? বুকুর মা বলছে, ওকে পিটবো না? বুকুর মা বলছে হাঁপাতে হাঁপাতে, এবার বলছে, পিটিয়ে পিটিয়ে ওকে আমি তক্তা বানাবো। জানো ও কি করেছে? একে একে ছেলের বুতুড়ে বুদ্ধির কথা বলতে থাকেন মা। আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন। তখন তিনিও লেগে যান প্রহারে। এবার ছেলে যা যা করেছিল প্রথম থেকে সেই ভুতুড়ে বুদ্ধির সব বলে দিল। কেন তোমরা এলে, ভালো লাগে না এই টাইম এলো, এইসব কথা থেকে একদম শেষ পর্যন্ত, নিন্দে পর্যন্ত। তার বাবা তারপর রেগে আগুন হয়ে যায় কথাগুলো শুনতে শুনতে। তিনিও তখন রেগে যান প্রহারে, মানে তিনিও মারতে শুরু করেন। সত্যি, যে ছেলে মা বাপকে এইভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে, তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে? সত্যি, যে ছেলে বাবা মাকে অপমান করে, বাইরের লোকের কাছে অপদস্থ করে, ছোট করে, তাকে মেরে যদি তক্তা বানানো যায়, তবেই কি রাগ মেটে? দুজনে মিলে চেঁচান, বল বল, কেন সব বললি? বুকু অনেকক্ষণ গো ধরে চুপ করে মার খাচ্ছিল, আর পারে না। দুজনে মারেন আর বলেন, বল বল, কেন বললি, কেন বললি? বুকু অনেকক্ষণ ধরে গো ধরে চুপ করে আছে। আর পারল না। ঠুকরে কেঁদে উঠে বলে, নিজেই তো দুপুরবেলা 100 বার করে বললে সব সময়ে সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকোবি না, এখন আবার নিজেই মারছো। কি করে বুঝবো আসলে কি করতে হবে? এবার ঠুকরে কেঁদে উঠলো বুকু। নেনে বলছে যে, তুমি তো নিজেই দুপুরবেলা আমাকে বলছিলে, বলছে সবসময় সত্য কথা বলবি, সৎ পথে চলবি, কারো কিছু কিছু লুকোবি না, এখন নিজেই মারছো আর বলছো নিজেই মারছো। কি করে আমি বুঝবো যে আসলে তোমাকে আমি কি করতে হবে, আমি কি করব সেটা কি করে বুঝবো? তোমরা কখন কি বলো, তুমি তো সত্যি কথাই আমাকে বলতে বলেছো, তাই আমি সত্যি কথাগুলো বলে ফেলেছি, তাই এখন আবার মারছো কেন? তাহলে আমি কি করে বুঝবো সেটা আমাকে বুঝিয়ে দাও, কখন কি বলতে হবে, আসলে কি করতে হবে সেটা আমাকে বুঝিয়ে দাও। তাহলে এই যে বুকু কথাটা বললো, ঠিকই বললো, যে কি করে আমি বুঝবো কোন পরিস্থিতিতে আমাকে কি কথা বলতে হবে, সেটাও বোঝার মতো ওর এখনো বুদ্ধি হয়নি, যেহেতু বয়স ছোট। তাহলে যখনই বাচ্চাদের সামনে আমাদের কিছু করতে হবে, ভেবে চিন্তে করতে হবে। আর তাহলে বাচ্চাদের সামনে যখন কথা বলবো, তখন আমরা অবশ্যই ভেবে চিন্তে বলবো, আর নিন্দে অবশ্য কখনোই করব না। তাহলে এখানে যদি বলা হয় যে কি করে বুঝবো নামকরণটা কিভাবে, এটা কি সার্থক হয়েছে? হ্যাঁ, অবশ্যই সার্থক হয়েছে। ও কী করে বুঝবো, বুকু যে কথাটা বললো যে কি করে বুঝবো আসলে কি করতে হবে, তাহলে কি করে বুঝবো সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে, এর জন্য নামকরণটা সার্থক হয়েছে। গল্পটা তোমাদের কেমন লাগলো, হ্যাঁ, কমেন্টে জানাবে, আর শেয়ার লাইক করে দিও। কি করে বুঝবো এটা তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে আমি আলোচনা করলাম, প্রত্যেকটা লাইনের মানে বলে দিলাম, তোমাদের বোঝার অসুবিধা হবে না। কিন্তু যদি কিছু হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আর লাইক আর শেয়ার তোমরা করে দিও। আর হ্যাঁ, তোমার বন্ধুদেরও বলে দিও যে চ্যানেলটা তোমরা দেখবে আর সাবস্ক্রাইব করে দিবে। তোমরা ভালো থেকো, আজ এই পর্যন্তই। এরপর যদি কোশ্চেন উত্তর দরকার হয় তোমাদের, তাহলে আমাকে বলবে, আমি আবার কোশ্চেনও করাতে পারবো, করিয়ে দেবো এই থেকে কী করে বুঝবো থেকে। ওকে, টাটা।